নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচএম কামরুজ্জামান এবং শাকিল মুসা আলী। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, 4 লক্ষ বীরাঙ্গনা এবং অনেক পঙ্গু আহত মুক্তিযোদ্ধা। তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, যাদের ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে আমরা এই দেশটি অর্জন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাঙালি জাতি একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করুক। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি বাংলার স্বাধীনতা চিন্তা করেছিলেন এবং অর্জন করেছিলেন। 1972-এর 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি জনসভায় যে কথাগুলি বলেছিলেন তার ভিতরে দু একটি আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো কিছুর জন্য আমি তা বন্ধক রাখতে পারবো না। আমি তোমাদের 3 বছর কিছু দিতে পারবো না। অর্থাৎ এই দিতে গেলে বন্ধক রাখা, ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর কাছে এইটাই তিনি ইঙ্গিত করেছিলেন। এবং 3 বছর দিতে পারবো না, অর্থাৎ আমি যেহেতু ওখান থেকে বন্ধক রেখা আনবো না, সুতরাং আশানুরূপ দিতে পারবো না। যেভাবে একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তিনি দেশের কাজ শুরু করেছিলেন, সারা বিশ্ব মনে করেছিল যে নতুন নতুন ট্যাক্স খাজনা ধার্য করতে হবে। যদি বিদেশি সাহায্য না আসে তবে কিসের মাধ্যমে, পয়সার উৎস কি যদি ট্যাক্স খাজনা ধরতে না হয়। কিন্তু অবাক করে তিনি দিলেন, যখন 1970 নির্বাচনে তার ঘোষিত যে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দেওয়া হবে, তিনি সেটা কথা রাখলেন, মাফ করে দিলেন। সমস্ত বকেয়া মিউনিসিপ্যাল ট্যাক্স তিনি মাফ করে দিলেন। এবং কাজ শুরু করার পরই শিক্ষিতের হার বাড়াবার জন্য, একটি শিক্ষিত জাতির মাধ্যমে একটি দেশের উন্নতি সাধন হয়, তাই শিক্ষা সেই প্রাথমিক ভিত্তি প্রাইমারি শিক্ষাকে জাতীয়করণ করলেন। প্রায় 40,000 প্রাইমারি স্কুলকে তিনি জাতীয়করণ করেছিলেন। আরেকটি কথা তিনি বলেছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমি অর্থনৈতিকভাবে মুক্তি দিতে না পারি। সেই অর্থনৈতিক মুক্তি দেওয়ার লক্ষ্যেই তিনি যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়েছিলেন, তখন তাকে সপরিবারে হত্যা করা হয় 1975-এ পরিবারে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে 21টি বছর আমরা যে পাকিস্তানি প্রেতাত্মা শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে যারা এই দেশের শাসনভার গ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তার প্রথম আমরা 96 সালে ক্ষমতা আনতে সক্ষম হই। এবং পরবর্তীকালে 2008 থেকে আজ পর্যন্ত তিনি ক্ষমতায়। এই ক্ষমতায় থাকাকালীন সময় তিনি যে কাজগুলি করেছেন, সেটা বঙ্গবন্ধুর ভাষণের সেই প্রতিধ্বনিগুলিকে তিনি বাস্তবায়িত করেছেন। এবং বঙ্গবন্ধুর যে আশা আকাঙ্ক্ষা ছিল পৃথিবীর বুকে বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক, আজকে তার নেতৃত্ব, তার মাধ্যমে এটা সম্ভব হয়েছে এবং সেই জায়গায় আমরা উপনীত হতে সক্ষম হয়েছি। আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে অর্থনৈতিক মুক্তির কথা বঙ্গবন্ধু বলেছিলেন, সে অর্থনৈতিক মুক্তি আজকে তার মাধ্যমে এই দেশের মানুষ পেয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। সে দুঃখী মানুষগুলি শতকরা 85 জন বাস করে গ্রামে। 96 সালে ক্ষমতায় এসে তিনি সর্বপ্রথম সেই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্যই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পরিত্যক্ত ভাতা, আজকে প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা থেকে শুরু করে অনেক সাহায্য সহযোগিতা দিয়ে গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হওয়ার কারণেই বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা, তখন কিন্তু বাংলাদেশ 6% প্রবৃদ্ধি নিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছিল। আজকে বিভিন্ন সময় সাংবাদিক বন্ধুগণ, আপনার বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন মিডিয়া
আমার কাছে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বন্ধে জানতে চেয়েছেন, তাই আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না দিয়ে একসাথে দেওয়া ভালো। তাই আজকে আপনাদের কষ্ট দিয়ে এখানে এনেছি, আপনারা কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, তাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এই যে অর্থনৈতিক যে কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেশকে একটি জায়গায় উপনীত করতে সক্ষম হয়েছেন, তার ভিতরে আমাদের শিল্প মন্ত্রণালয়ের কিছু অবদান রয়েছে। এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, যখন আমরা আঙ্কার বলেন, ইউনিটো বলেন বা 3R বলেন, বিভিন্ন ওয়ার্ল্ড সেমিনারে অংশগ্রহণ করি, তখন অন্যান্য দেশের যারা নেতৃবৃন্দ এবং ওই সমস্ত অর্গানাইজেশন যারা ডিজি থেকে শুরু করে কর্মকর্তাবৃন্দ, তারা অত্যন্ত উৎসুকভাবে আমাদের কাছে জানতে চান কিভাবে এত অল্প সময়ের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এমনি একটি জায়গায় উপনীত করতে সক্ষম হয়েছে। একদিন বাংলাদেশের নেতৃবৃন্দ মন্ত্রীবর্গ বিদেশে গেলে সবাই একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করত, মনে করতো যে হয়তো সাহায্যের জন্য এসেছে, কিন্তু আজকে তা নয়। আজকে বাংলাদেশের মন্ত্রী বা নেতৃবৃন্দ কোনো সেমিনারে অংশগ্রহণ করলে উৎসুক হয়ে জানতে চায় কীভাবে এই উন্নতি হলো এবং কীভাবে অগ্রগতি হলো, এবং সেই ব্যাপারেই তারা জানতে আগ্রহী। আজকে এর জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়। তার দৃঢ়চেতা মনোবল এবং সিদ্ধান্তগুলি বাস্তবায়নের মাধ্যমে আমরা এখানে উপনীত হতে সক্ষম হয়েছি। মাননীয় সাংবাদিক বন্ধুগণ, বিগত 5 বছরে শিল্প মন্ত্রণালয় গৃহীত নানামুখী পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে একটি নতুন জায়গায় আনতে সক্ষম হয়েছি। এবং আজকে বর্তমানে জাতীয় আয় শিল্প খাতের অবদান দাঁড়িয়েছে 33.71%, যা 2007-08 অর্থ বছরে ছিল 17.77%। আমাদের মাথা পিছু আয় এখন $1751। 2008 সালে যখন আমরা ক্ষমতা আসি তখন ছিল $917। রপ্তানি বৃদ্ধি 2007-08 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল $14.11 বিলিয়ন মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরে এই পরিমাণ দাঁড়িয়েছে 36.67 বিলিয়ন মার্কিন ডলারে। রপ্তানি পণ্য বহুমুখীকরণ এবং রপ্তানিমুখী শিল্প স্থাপন শিল্প মন্ত্রণালয়ের ক্যাটালিস্ট হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এটা সম্ভব হয়েছে। শুধুমাত্র বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী শিল্প ইউনিটগুলিতেই বছরে 25,242 কোটি টাকার পণ্য উৎপাদিত হচ্ছে। আমরা টেকসই ও জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় গত 5 বছরে বেশ কিছু শিল্প উদ্যোক্তাদের বান্ধব নতুন নীতি, আইন ও বিধিমালা প্রণয়ন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় শিল্পনীতি 2016, জাতীয় মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতি 2018, হস্ত কারুশিল্প নীতিমালা 2015, জাতীয় গুণগত মান পণ্য ও সেবা নীতি 2015, জাতীয় এসএমই নীতিমালা, ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন বিধিমালা 2015, বাংলাদেশ জাহাজ প্রক্রিয়াজাত আইন 2018 এবং বৈধতাল ভিটামিন এ সমৃদ্ধকরণ বিধিমালা 2015, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018, ট্রেডমার্ক বিধি 2015। এই সমস্ত আইনগুলি আমরা যুগোপযোগী করেছি, যার ফলে এই সমস্ত ইনস্টিটিউশনগুলি এবং এর কার্যক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন হয় এবং আন্তর্জাতিক মানসম্মান রক্ষা করে আমাদের কার্যক্রম পরিচালিত হওয়ার কারণেই আজকে আমাদের দেশের বাণিজ্য কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে সম্ভব হচ্ছে। আগে যে কোনো জায়গায় রপ্তানি আমদানি করতে হলে সার্টিফিকেটগুলি সব বিদেশ থেকে আনতে হতো, যার জন্য দীর্ঘ চুক্তিতে হতো, নানান রকম অর্থ কোথায় হতো। আজকে সেই অনেকগুলি
থেকে আমাদের শিল্পপতিরা বা যারা ট্রেনিং করেন তারা এটার থেকে অব্যাহতি পেয়েছেন আমাদের এই সমস্ত নীতিমালা সমৃদ্ধ হওয়ার কারণে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পিসিআইসি ইউরিয়া এবং জিএফপি সার উৎপাদন, আমদানি, বিপণন ও চাষি পর্যায়ে সরবরাহের দায়িত্ব পালন করছে। এর উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে। বিগত 5 বছরে দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি। এমনকি 2014 এবং 15 সালে যখন এই দেশে অগ্নি সন্ত্রাসের তাণ্ডব লীলা চলছিল আন্দোলন সংগ্রামের নামে, যখন হাজার হাজার গাছ কেটে সমস্ত দেশের রাস্তাঘাট বন্ধ করা দেওয়া হয়েছিল, তখনও কিন্তু আমরা সার গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম এবং কৃষকদের সারের জন্য কোনো কষ্ট পেতে হয়নি। আভ্যন্তরীণ উৎপাদন থেকে সারের চাহিদা মেটাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে বার্ষিক 5,80,800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন শাহজালাল ফার্টিলাইজার কারখানা নির্মাণ করা হয়েছে। এটা আমাদের আমলেই সমাপ্তি হচ্ছে। আমরা অত্যন্ত তড়িৎ গতিতে এটা সমাপ্ত করতে সক্ষম হয়েছি এবং আমি আনন্দিত এর জন্য যেই ফেঞ্চুগঞ্জে এই সার কারখানাটি স্থাপিত হলো, বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ পাকিস্তান আমলে সর্বপ্রথম এই দেশে এই সার কারখানাটি তৎকালীন শিল্পমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে স্থাপিত করেছিলেন। আজকে তার কন্যার আমলেই সেটাকে আবার আধুনিকরণ করে আমরা সেখানে আরেকটি সার কারখানা করতে সক্ষম হয়েছি। 10,460 কোটি 91 লাখ টাকা প্রচলিত ব্যয়, 9,24,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প, দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা স্থাপনের কাজ শুরু হয়েছে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পিক সিজনে চাষিদের চাহিদা মাফিক সার সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে বলা হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক জেলা পর্যায়ে ক্ষুদ্র কুটির শিল্প সম্প্রসারণ, শিল্প পার্ক নগরী প্রতিষ্ঠা, উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ সহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই শিল্প খাত প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হাজারীবাগের ট্যানারি শিল্প 63 বছর পুরানো এবং বহু সরকার চেষ্টা করেছে এই হাজারীবাগ থেকে এই ট্যানারি সরিয়ে নিয়ে সাভারে স্থাপিত করতে, কিন্তু কোনোদিন কোনো সরকার এটা সেইভাবে করতে সক্ষম হয়নি। আজকে আমরা আনন্দিত এর জন্য যে আজকে সমগ্র ঢাকাবাসী শুধু নয়, এই বুড়িগঙ্গা পানি দূষিত হওয়ার কারণে এই বুড়িগঙ্গা থেকে বিদেশ থেকে যা বিভিন্ন দেশ থেকে লঞ্চে যারা আগমন করেন এই পানি তারা ব্যবহার করতে পারতো না। এমনকি আজকে আমাদের যে সুপ্রিয় পানি দেওয়ার জন্য যে প্রকল্প স্থাপন করা হচ্ছে এলজিদের মাধ্যমে, সেই পানিও কিন্তু সেই পদ্মা থেকে আনতে হচ্ছে। আশেপাশের সমস্ত পানি দূষিত হয়েছিল শুধু এই হাজারীবাগ ট্যানারির জন্য। আজকে আমরা সেটা সরাতে সক্ষম হয়েছি এবং আজকে আমরা মনে করি এটা সরাবার মধ্য দিয়ে হাজারীবাগের শুধু আমরা যে দূষিতকরণ থেকে রক্ষা করলাম তা না, এই ট্যানারি ব্যবসা, চামড়া ব্যবসা আগামীতে সেই গার্মেন্টসকে ছাড়িয়ে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস এবং সারা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছে। এটা একটা পরিবেশ বান্ধব অবস্থানে যদি আনা হয় তাহলে এখানে সবচেয়ে বেশি অর্ডার হবে। যদি আরও দুটি চামড়া শিল্প নগরী গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজশাহী বিভাগে একটি এবং চট্টগ্রাম বিভাগে একটি, তার জন্য আমরা অলরেডি জায়গা নির্ধারণ করবার চেষ্টা করছি এবং তা হবে। আজকে আমাদের দেশের ঔষধ পৃথিবীর 152টি দেশে রপ্তানি হয়। এই ঔষধ শিল্পের প্রসার আরও ঘটাবার জন্য এবং ঔষধ শিল্পকে আরও সমৃদ্ধ করবার জন্য ঔষধের যে সমস্ত র ম্যাটেরিয়ালস ঔষধ শিল্পের সাথে জড়িত তারা সেখানে তাদের কারখানাগুলি স্থাপিত করছে।
আজকে আমরা দেখি যদি আপনারা যা দেখবেন কোথাও গ্যারেজের ভিতরে, কোথাও বারান্দায়, কোথাও রাস্তার পাশে এমনিভাবে এই লাইট ইঞ্জিনিয়ারিংটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই লাইট ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের দেশে অত্যন্ত সমৃদ্ধশালী সেক্টর হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যদি সঠিকভাবে এটাকে প্যাট্রোনাইজ করা যায়, বিদেশ থেকে কিন্তু অনেক আমদানি আমরা কমিয়ে আনতে পারবো, এখনও অনেক কমে আসছে। এবং তার জন্য এই লাইট ইঞ্জিনিয়ারিংকে আরও সাপোর্ট দেওয়ার জন্য এবং এটাকে এক জায়গায় নেওয়ার জন্য আমরা একটি জায়গা নির্ধারণ করেছি এবং সেখানে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে স্থাপিত করা হবে, এক জায়গায় কেন্দ্রীভূত করা হবে। ঠিক তেমনিভাবে প্লাস্টিক শিল্প, প্লাস্টিক সামগ্রীও কিন্তু আজকে বিদেশে রপ্তানি হচ্ছে। সেই প্লাস্টিক শিল্পের জন্য আমরা আলাদা একটি জায়গা নির্ধারণ করে দিচ্ছি বিসিকের মাধ্যমে। ঠিক তেমনিভাবে মুদ্রণ শিল্প, সেটাকেও আমরা একটি আলাদা জায়গা নির্ধারণ করে দিচ্ছি। এবং যে নিমতলির দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে একটি সংঘটিত হয়েছে যে সমস্ত কেমিক্যালসের কারণে, এই কেমিক্যালসগুলি ঢাকা শহর থেকে সরিয়ে নিয়ে আলাদা একটি কেমিক্যালস নগরীত করার জন্য আমরা কেরানীগঞ্জে জায়গা নিয়েছি। সেখানে এই কেমিক্যাল শিল্প স্থাপিত করা হবে। অর্থাৎ আমরা এই দেশের শিল্প খাতকে প্রসারিত করবার জন্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে দৃষ্টি আকর্ষণ করবার জন্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিসিকের মাধ্যমে নেওয়া হয়েছে। আজকে আগরের মর্যাদা কিন্তু অনেক বেশি। সে আগর শিল্পকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শিল্প হিসাবে ঘোষণা করেছি এবং এটার জন্য আমরা একটা মৌলভীবাজারের জায়গাও নির্ধারণ করে দিয়েছি এটা প্রসারিত হওয়ার জন্য। এবং বর্তমানে সারা দেশে গড়ে ওঠা ৭৬টি বিসিক শিল্পনগরীর পাশাপাশি ২৬টি শিল্পনগরী প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। আরও ১৬টি শিল্পনগরী গড়ে তোলার বিষয়ে প্রক্রিয়াধীন। বর্তমানে বিসিক শিল্পনগরীগুলিতে ১০,৫৮৯টি শিল্প প্লট রয়েছে। এসব শিল্প প্লটে গড়ে ওঠা শিল্প কারখানা বেসরকারিভাবে বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫,৪১৯ কোটি টাকা। শিল্প প্রতিষ্ঠানগুলিতে বছরে ৫৯,১০৭ কোটি টাকার বেশি মূল্যের পণ্য উৎপাদিত হয়। বিসিকের ৬৫ শিল্প সহায়ক কেন্দ্রের মাধ্যমে গত ৫ বছরে ৩০,০০০ জন ক্ষুদ্র কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে ৭,২৩৭ জন, নকশা কেন্দ্রের মাধ্যমে ২,৩০১ জন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৯,৭২৮ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিসিক শিল্পনগরী করবার পাশাপাশি বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকে এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সারা দেশে স্কিল লেবার তৈরি করা হয়। দেশে বর্তমানে প্রায় ১,২৫,০০০ ক্ষুদ্র শিল্প এবং ৮,৫০০ বেশি কুটির শিল্প রয়েছে। ক্ষুদ্র কুটির শিল্প খাতে পর্যন্ত প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বিগত ৫ বছরে বিসিকের আওতায় সরকারিভাবে ১৫.৫০ মেট্রিক টন ও বেসরকারিভাবে প্রায় ৩,০০০ মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে। এছাড়া একই সময় বিসিকের আওতায় ১০০ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ স্টিল মিল কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং দীর্ঘ ২৪ বছর আমাদের ঢাকা স্টিল বন্ধ ছিল এবং এটা বেদখল হওয়ার প্রক্রিয়া ছিল। আমরা সেটাকে দখলে এনে সেটাকে চালু করতে সক্ষম হয়েছি। পরিবেশ সম্মতভাবে জাহাজ পুনর্জাত প্রক্রিয়াকরণ শিল্প রিসাইকেলিং কার্যক্রমকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এটা কার্যক্রম বর্তমানে সীতাকুণ্ডে চলছে। এবং আমাদের যে নতুন পায়রা বন্দর হচ্ছে সে পায়রা বন্দরে কাছে আমরা নিশানবাড়িয়ায় মৌজায় জায়গা নিয়েছি এবং সেখানে নতুনভাবে আমরা এই শিল্পটি গড়ে তুলব। ২০১৪ থেকে ১৮ জুন পর্যন্ত মোট ১,২১০টি জাহাজ বিভাজনের অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে বাজারে স্পোর্টস CR-৪৫ সংযোজন করে বাজারজাত করা হচ্ছে। বিসিআইসি এবং জাপানের হোন্ডা মোটরস কোম্পানি যৌথ বিনিয়োগে গঠিত
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মাধ্যমে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশ উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যে অ্যাসেম্বলিং প্রক্রিয়া চলছিল, আমরা সেটাকে ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং সে হোন্ডার সাথে আমাদের স্টিল মিল কর্পোরেশন চুক্তির মাধ্যমে যৌথভাবে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে গিয়েছি এবং পাশাপাশি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের টিডিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে কর্পোরেট পার্টনার চুক্তির আওতায় বছরে 15 থেকে 20,000 পিস টিডিএস মোটরসাইকেল সিকেডি বা সম্পূর্ণ যুক্ত অবস্থায় এনে তা অ্যাসেম্বল করে এটা বাজারজাত করা হবে। আজকে জ্বালানি সাশ্রয়ের জন্য রাষ্ট্রায়ত্ত কারখানা স্টার টিউবস লিমিটেড এনার্জি সেভিং ভালভ ও T8 টিউব লাইট সংযোজন ও বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, আমরা এখানে চিনি কলে পুঁজি ও গেজেট পদ্ধতি চালু করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সময় মতো আখ চাষিদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমাদের দেশের এই সুগার মিলগুলি লোকসান, তার কারণ বছরে মাত্র 3 মাস আমরা সুগার কেন পাই, 9 মাস বসে থাকতে হয়, ওয়ার্কারদের বেতন ভাতা সহ ওভারটাইমও দিতে হয় বন্ধ থাকাকালীন অবস্থা থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়। তার জন্য এর সাথে আমরা নতুন করে কিছু সংযোজন করছি, যেমন আমরা সুগার বিট এখানে চিনি পণ্য বৈচিত্র্যকরণ উদ্যোগের অংশ হিসাবে অমারাই মৌসুমে আখের বিকল্প হিসাবে সুগার বিট থেকে চিনি এবং র সুগার থেকে পরিশোধিত চিনি উৎপাদন এবং চিনি কলের বাগাস এবং অমৌসুমে কয়লাকে ফুয়েল হিসাবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য কো জেনারেশন অফ পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কেরু চিনি কলের বাণিজ্যিকভাবে উৎপাদিত জৈব সার সোনার দানা ইতিমধ্যে ডিলারদের মাঝে বাজারজাত করা হচ্ছে। আখ চাষিদের স্বার্থে আখের দাম বাড়ানো হয়েছে। 2014 সালে যেখানে মন প্রতি আখের দাম ছিল 100 টাকা, এখন 2018 সালে দাঁড়িয়ে 140 টাকা করা হয়েছে। বিএসটিআই, আজকে বিএসটিআই প্রধান কার্যালয়ে একটি 6 তলা বিশিষ্ট অত্যাধুনিক ল্যাবরেটরি ভবন নির্মাণ করা হয়েছে। সার্কভুক্ত 8টি দেশের মধ্যে পণ্যের অবাধ বাণিজ্যের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এবং আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিএসটিআই খুলনা ও চট্টগ্রামে অত্যাধুনিক অফিস কাম ল্যাবরেটরি স্থাপনের জন্য 233 কোটি টাকা ব্যয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া কিন্তু আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে এমনিভাবে গড়ে তুলব এবং পর্যায়ক্রমে বড় বড় শহরগুলিতে বিএসটিআই কার্যক্রম বাড়ানো হবে। এবং যেহেতু আজকে আমাদের দেশের নতুনভাবে বিষাক্ত জিনিস আবিষ্কার হচ্ছে ফরমালিন সহ, তাই সেগুলিতে যাতে মানুষের জীবন রক্ষার জন্য এগুলোকে আরও কার্যক্রম বৃদ্ধি করার জন্য বিএসটিআইকে প্রতি আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং সেটাকে আরও আধুনিক করা হচ্ছে। আজকে শুধু খাদ্যের মান নয়, আজকে বিভিন্ন যেমন একটা বিল্ডিং করার সময় সেখানে সঠিকভাবে রডের যে পরিমাণ দেওয়া উচিত, যে নম্বর সেটা হয় কিনা, সিমেন্ট কতটুকু দেওয়া উচিত, এই সবগুলি কিন্তু ইটের পরীক্ষা থেকে শুরু করে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য এবং একটা ল্যাবরেটরি সব ম্যাটেরিয়ালস ঠিক আছে কিনা এগুলি পরিদর্শনের জন্য কিন্তু বিএসটিআই কার্যক্রম প্রসারিত করা হয়েছে, শুধুমাত্র খাদ্যের মান নয়। আজকে বিএসটিআই ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনেটের সহায়তায় ন্যাশনাল কোয়ালিটি পলিসি পূরণ করা হয়েছে। ইউনেটের সহায়তায় বিএসটিআইতে বিশ্বমানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টাইম নির্ধারণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিটাক প্রতিবন্ধীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ডিজাইনের হাইড্রোলিক লিফট
উদ্ভাবন করেছে। এই সৃজনশীল উদ্ভাবনের জন্য বিটার জনপ্রশাসন পদক 2018 অর্জন করেছে। সুন্দর লিফট করা হয়েছে, আমি নিজে সে লিফটে চড়ছি এবং এই লিফটটা আরও আধুনিকরণ করা যেতে পারে এবং ক্রমান্বয়ে এই লিফট আসল লিফটে পরিণত করা যেতে পারে এবং সেইভাবে বিটাক এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা বাস্তবায়নে বিটাক বেকার যুবক ও যুব মহিলাদের গুরুত্ব দিয়ে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য বিমোচন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় অক্টোবর 2018 পর্যন্ত 13,436 জন পুরুষ, 9,874 জন মহিলা সহ সর্বমোট 23,310 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই চাকরি পেয়েছেন এবং নিজেরাও উদ্যোগী হয়ে নিজেরাও ইন্ডাস্ট্রি বা ছোট ছোট শিল্প গড়ে তুলেছেন। প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্যের অধিকারী পণ্যের মালিকানা সুরক্ষায় জাতীয় সংসদে পাশকৃত জিআই লয়ের আওতায় জাতীয় মাছ ইলিশ এবং ঐতিহ্যবাহী জামদানিকে জিআই সনদ দেওয়া হয়েছে। জিপিডিটির লোকাল সার্ভারে মেধা সম্পদ সম্পর্কিত অনলাইন সেবা জেপি টিউব সিস্টেম স্থাপন করা হয়েছে। এর ফলে যে কোনো স্থানতে মেধা সম্পদ রেজিস্ট্রেশনের জন্য আবেদনের প্রাপ্তি শিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্যের গুণগত মান উন্নত হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে। বিএবি ইতিমধ্যে অ্যাক্রিডিটেশন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইল্যাক ও আঞ্চলিক সংস্থা অ্যাপ্লাকের পারস্পরিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি এবং এমআরএ স্ট্যাটাস অর্জন করেছে। বিএবি এই পর্যন্ত 62টি টেস্টিং, ক্যালিব্রেশন ও মেডিকেল ল্যাবরেটরি সনদ প্রদানকারী এবং পরিদর্শন সংস্থাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন সনদ প্রদানে সক্ষম হয়েছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল অর্গানাইজেশন দেশের 238টি সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের মধ্যে ফাইলিং ব্যবস্থাপনার শীর্ষস্থান বজায় রেখেছে। সাংবাদিক নাই আবারও বাংলাদেশ ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট গত 5 বছর স্বল্পমেয়াদী কোর্সের মাধ্যমে 15,379 জন এবং ডিপ্লোমা কোর্সের মাধ্যমে 30,000 বেশি জনকে প্রশিক্ষিত করেছে। কিন্তু সব ইম্পর্টেন্ট বুঝছেন না। দেশের শিল্প কারখানায় স্থাপিত সকল বয়লারের ডাটাবেজ এবং অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপস ব্যবহার করে ইস্যুকৃত বয়লারের সংবাদপত্রের মেয়াদের তারিখ সহ সকল তথ্য জানা যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন বয়লারের জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং সে অ্যাক্সিডেন্টে অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যায়। 2072টি বয়লার নিবন্ধন দেওয়া হয়েছে। পাশাপাশি 5,000 বয়লার পরিচালকের পরীক্ষা গ্রহণ করা হয়েছে এবং 2,000-এর বেশি জনকে বয়লার পরিচালক সনদ প্রদান করা হয়েছে। এই বয়লার যারা পরীক্ষা করবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এগুলো অনেক দেওয়া হয়েছে। এসএমই ফাউন্ডেশন দক্ষ নারী উদ্যোক্তা গড়ে তোলার জন্য বিশেষ শিল্পনগরীতে ন্যূনতম 10% প্লট নারী উদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেওয়া হচ্ছে। তাছাড়া এই 10% নির্দিষ্ট ছাড়া এমনি দেশে প্রায় 10 লাখ এসএমই উদ্যোক্তা গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে 23% এবং মোট শিল্প কর্মসংস্থানের 80% অবদান রাখছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংস্থাভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিল্প মন্ত্রণালয় সামগ্রিকভাবে শিল্প খাতের উন্নয়ন, উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। শক্তিশালী বেসরকারি খাতের বিকাশ শিল্প মন্ত্রণালয় সবসময় প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। আজকে আমি যেটা হয়তো ল্যাপস করছি, আমার ঠিক খেয়াল নাই, সংবাদপত্রকে কিন্তু আমরা শিল্প হিসাবে স্বীকৃতি দিয়েছি এবং সিনেমা শিল্পকে আমরা শিল্প হিসাবে স্বীকৃতি দিয়েছি, এটা প্রসার ঘটাবার জন্য।
আমাদের দেশে যেহেতু আমরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিলাম, এই দেশে কোনো বাংলা ছবি যাতে নির্মিত হতে না পারে তার জন্য পাকিস্তানিরা এই দেশে কোনো একটা স্টুডিও করে নাই 1956 সাল পর্যন্ত। 1956 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে পাকিস্তানে, 57 সালে বঙ্গবন্ধু 3রা এপ্রিল এই দেশে এফডিসি স্থাপিত করেছিলেন এবং এই দেশে এই যে বাঙালি চিত্র সে সুযোগ করে দিয়েছিলেন। তাই আমরা এটাকে শিল্পনীতি হিসাবে গ্রহণ করেছি। জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ শিল্প কার্ড বিতরণ করা হচ্ছে। 2014 থেকে 2016 পর্যন্ত 117 জনকে সিআইপি কার্ড দেওয়া হয়েছে। 2018 পর্যন্ত শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় 4009 জনকে বিভিন্ন পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদপত্র এবং চলচ্চিত্র নির্মাণকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। মেধাবী জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে প্রণীত ভোজ্য তেলে ভিটামিন এ এবং সমৃদ্ধকরণ আইন 2013 এবং ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিধিমালা 2015 এবং এর আওতায় ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বাধ্যতামূলক করা হয়েছে। গত 5 বছরে কম্বোডিয়া এবং কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথমবারের মতো জাতীয় শিল্পমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে উন্নয়নের প্রসারে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা গত 5 বছর ধরে শিল্প মন্ত্রণালয় গৃহীত বিভিন্ন প্রকল্প, উন্নয়ন কর্মসূচি, অগ্রগতি ও চ্যালেঞ্জ দিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করে আসছেন। আপনাদের এসব প্রতিবেদন বিভিন্ন সময় আমাদেরকে নীতি নির্ধারণে সহায়তা করেছে। এর ফলে শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনে উপকৃত হয়েছেন। শিল্প খাতে চলমান উন্নয়ন অভিযাত্রা বাস্তবায়নে আগামী দিনেও জাতির বিবেক হিসাবে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সরকারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেবেন, এইটাই আমাদের প্রত্যাশা। আপনাদের যে কোনো বস্তুনিষ্ঠ প্রতিবেদন, পরামর্শ, তথ্য আমরা যথাযথভাবে গুরুত্ব সহকারে নেব এবং এই কথা বলে এবং ধৈর্য সহকারে এইগুলি আপনারা শোনার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এই ভিতরে ইম্পর্টেন্ট জিনিসগুলি আপনারা পরিবেশন করবেন, যাতে করে দেশের মানুষ জানতে পারবে এই দেশের উন্নয়নের ধারা কীভাবে হলো এবং আমরা কী কার্যক্রমগুলি পরিচালনা করলাম, এগুলি আমরা তুলে ধরবো, এটি আশা করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।